বাধ্যে কলেজ থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তার কারণ একটাই, আমাকে এই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে আমার ডিপার্টমেন্টের নতুন প্রফেসরের কারণে। বিনা দোষে কলেজ থেকে বিতাড়িত করা হয়েছে। আর মনে হয়ে হাঁটছি কলেজের ভিতরের রাস্তা দিয়ে। যেতে যেতে পেছন ফিরে তাকালাম, দেখলাম সারা কলেজের ছাত্রছাত্রীরা ভিড় করে আছে। কারণ একটাই, আজকে কলেজ থেকে একটা মেয়েকে বহিষ্কার করা হয়েছে অসংলগ্ন কাজ করার জন্য, তাও আবার নিজের কলেজের শিক্ষকের সাথে। সবাই কানাঘুষা করছে যে এরকম বাজে মেয়ে কলেজে থাকলে এই কলেজের বদনাম হবে। নিজের নামে আজ হাজারো বদনাম শুনতে হচ্ছে, তাও যেন প্রতিবাদ করার শক্তিটুকু নেই। বড্ড অসহায় লাগছে। ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের দিকে তাকাতেই দেখতে পেলাম সেই লোক যার জন্য আজ বহিষ্কার হয়েছি আমি। একটা মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট হতে পারে? তবে তা জানা নেই। 2 হাত পকেটে গুজে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। বড্ড বেশি ঘৃণা হচ্ছে লোকটাকে। চারিদিকে তাকাতেই সবার ঘৃণা করার দৃষ্টি আমাকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি কোনোদিন খারাপ কাজে জড়াইনি, কারণ আমার পরিবার আমার জন্য সম্মানে বেঁচে আছে। যে আমি এই কলেজের সবসময় টপার, আমাকে নিয়ে কেউ কোনোদিন খারাপভাবে দেখেনি, খারাপ কথা অবধি বলতে পারেনি। নিজেকে সম্মানের জায়গায় রেখেছি, আমার চরিত্রে কোনো দাগ লাগতে দেইনি। কিন্তু আজ কি হলো? ভাবতেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কালও এই কলেজে মাথা উঁচু করে এসেছি, কিন্তু আজ মাথা নিচু করে যেতে হচ্ছে। এই কলেজটা আমার খুব শখের, খুব পছন্দের। গত 4 বছর এই কলেজে পড়াশোনা করেছি, আজ সেখান থেকে চিরজীবনের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। ভাবতেই খুব কষ্ট হচ্ছে। শখের জিনিস খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, আজকেও তাই হলো। আজ এই কলেজের শেষ দিন, যেখান থেকে সবার টপার হয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবার কথা, আজ সেই কলেজ থেকে বহিষ্কার হয়ে বেরিয়ে যেতে হচ্ছে। কত স্বপ্ন ছিল, কিন্তু আজ তা শেষ হয়ে গেল। পুরো কলেজটা ভালো করে ঘুরে দেখে নিজ গন্তব্যে পা বাড়ালাম। হোস্টেলে গেলাম, নিজের জামাকাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে নিলাম। দরজার কাছে দেখলাম আমার প্রিয় বন্ধুগুলো। আমি তাকাতেই ওরা অন্যদিকে তাকালো। চুপচাপ তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আমি যেন কোনো ভিন গ্রহের প্রাণী। মনে হয় আমাকে দেখে ওদের ঘৃণা হচ্ছে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। সবার এই অবহেলা যেন আমাকে আরো নিকৃষ্ট করে তুলেছে। কেউ আমার সাথে একটা কথা অবধি বলেনি। ভীষণ রাগ হলো। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম রুম থেকে। এই রুমটা আর কোনোদিনও আমার নামে থাকবে না। প্রিয় ক্লাসরুমটায় আর ফেরা হবে না। কলেজ ক্যান্টিনে আর আমার আড্ডা বসবে না। আর লাইব্রেরি রুমে বই নিয়ে বসা হবে না। প্রিয় ক্যাম্পাসটাও আর আমাদের মত্ত থাকবে না। আর কোনো দিনও ফেরা হবে না এই ক্যাম্পাসে। যেতে যেতে অনেকটা পথ এগিয়ে গেলাম, একদম কলেজের গেটের কাছে। পিছন ফিরে তাকাতেই 4টি বছরের হাজারো স্মৃতি ভেসে উঠে বেড়াচ্ছে। চোখ দিয়ে অসহায়ের মতো দেখা যাচ্ছে। দেখে যাচ্ছি কলেজটা আমার কত প্রিয় ছিল, কিন্তু আজ। একটা দীর্ঘশ্বাস ফেলে সবাই জড়ো হয়ে আমার চলে যাওয়া দেখছে। ঘুরে চলে যাওয়ার সময় পায়ের কাছে একটা ছোট্ট লাল রঙা ইটের গুঁড়ো পড়ল। কলেজের বাউন্ডারি দেয়ালে লিখে গেলাম, যে কলেজে আমাকে যোগ্য স্টুডেন্ট মনে করেনি, সেই কলেজ আমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে। যে কলেজ থেকে আজ মাথা নিচু করে বেরিয়ে যেতে হচ্ছে, সেই কলেজে আমি মাথা উঁচু করে ফিরে আসব। সেই দিন এই কলেজ আমাকে যোগ্য সম্মান দিবে। ইটস মাই প্রমিস। চিৎকার করে বললাম, আমি চলে যাচ্ছি ঠিকই। এদেশের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা হবে না, কারণ বাতিল। কারণ আমি বহিষ্কার, কিন্তু এই কলেজ আমাকে ঠিক একদিন সসম্মানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমার ক্যারিয়ার স্বপ্ন এখানেই শেষ, কিন্তু একদিন ঠিকই ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি ফিরব না, আমি কোনো দিনও ফিরব না। বলেই নিজ গন্তব্যে পা বাড়ালাম। আজ সব কিছু অন্ধকার। রাস্তা দিয়ে একটা সিএনজি ভাড়া করে নিজ উদ্দেশ্য চলতে লাগলাম। পথে পথ পেরিয়ে যাচ্ছে, তবুও যেন আমার ভেতরে কষ্ট শক্ত হয়ে যাচ্ছে। চোখ থেকে বেরিয়ে আসা পানিও যেন শুকিয়ে যাচ্ছে। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। আজকের ঘটনা, আমি মেহেক মির্জা, আর যার জন্য আমি বহিষ্কার তিনি হলেন আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নতুন প্রফেসর। নতুন বললে ভুল হবে, তিনি গত 1 বছর যাবৎ আমাদের কলেজের প্রফেসর, মিস্টার মাহিদ সাফওয়ান শেখ। বয়স 28 ছুঁই ছুঁই, একটু বেশি রাগী, বেশ গম্ভীর। তবে তিনি মেয়েদের ব্যাপারে একটু কড়া। হেলে দুলে কথা বলা, গায়ে পড়া এগুলো অপছন্দ করেন, বিশেষ করে মেয়েদের একটু কড়া নজরে দেখেন।
দেখতে অসম্ভব সুন্দর, যেন কোনো রাজপুত্র এসে দাঁড়িয়ে থাকে। ওয়াশরুম থেকে হুট করে বেরিয়ে আসায় ধাক্কা লাগে মাহিদ স্যারের সাথে। ধাক্কা খাওয়ায় তাল সামলাতে না পেরে দুজনে পড়ে যায় একে অপরের উপর। এর ফলে ঠোঁট স্পর্শ হয়, আর তখনই বাজে বিপত্তি। মাহিদ স্যার ধাক্কা দিয়ে উঠে পড়ে আর রাগে গজগজ করতে করতে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? কলেজে আসো এসব বেহায়াপনা করতে? লজ্জা করে না? সরি স্যার, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তোমাদের ভুল ক্ষমা করলে আরও চড়ে বসবে, তার জন্য শাস্তি হওয়া দরকার। প্রস্টিটিউট একটা, বলে নিজের ঠোঁট মুছতে মুছতে কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে যেতে লাগলো। বারবার বলতে লাগলাম, সরি স্যার, এটা ভুলবশত হয়ে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা স্যার। চিৎকার করেও কোনো লাভ হলো না। কিছু মেয়ে এই ঘটনা দেখে তিলকে তাল বানিয়ে সারা কলেজ ছড়িয়ে গেল মুহূর্তে। প্রিন্সিপাল স্যারের কাছে এই কথা গেলে তিনি খুব রেগে যান। তিনি অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন, তার মধ্যেও মাহিদ স্যারের কথাগুলো শুনে চরম রেগে গেলেন। তার এই কলেজে আজ বেহায়াপনা শুরু হয়েছে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই কলেজ থেকে ওই মেয়েটাকে বহিষ্কার করবেন। মাহিদ স্যার মেহেকের সকল ডিটেলসের কাগজ দিলেন। প্রিন্সিপাল আমির মির্জা মেয়েটির কোনো কিছু না দেখেই চিরজীবনের জন্য দেশের সারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং লাল কালির দাগ দিয়ে দিলেন। তিনি এই কলেজ থেকে নয়, বরং গোটা দেশ থেকে এরকম বেহায়াপনা একটু একটু করে নির্মূল করতে চান। তাই আর কোনো কিছু দেখেননি। এই ছাত্রী এই কলেজের বদনাম, থাকার চেয়ে না থাকা ভালো। সব কাগজপত্রে লাল কালির দাগ দিয়ে মাহিদ স্যার হাতে দিয়ে বললেন, ওই ছাত্রীকে এই কলেজ থেকে বেরিয়ে যেতে বলো, আমি ওর নামও শুনতে চাই না, যাও। মাহিদ প্রিন্সিপাল স্যারকে বিজি দেখে বেরিয়ে গেলেন আর কাগজগুলো নিয়ে আমার ক্লাস চলাকালীন সময় হাজির হলেন। সবার সামনে আমার হাতে কাগজগুলো দিয়ে বললেন, তোমাকে এই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ইউ আর সাসপেন্ডেড ইন আওয়ার কলেজ। কথাগুলো শোনার সাথে সাথে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। কাগজগুলো হাতে নিয়ে দেখলাম সেখানে লাল কালির দাগ আর সাসপেনশনে আমির মির্জার নাম লেখা। মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। সবাই কানাঘুষা করছে, যেখানে সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করতো, আজ যেন তাদেরই চোখে বিষ। ক্লাসে আসিফ স্যারও আমাকে বললেন, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো? এই তোমাদের মতো মেয়ের জন্য এই কলেজের নামটা খারাপ হচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত এরকম বের হবে তা কেউ জানতো? আমি বললাম, স্যার আমার কোনো দোষ নেই, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমাকে এখান থেকে বের করবেন না দয়া করে। মাহিদ স্যার, একদম চুপ, নাটক করে হচ্ছে এখানে। বেরিয়ে যাও এই কলেজ থেকে। আজ থেকে তোমার জীবনে লাল দাগ লেগে গেছে, বেরিয়ে যাও। ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। সব কিছু যেন স্বপ্নের মতো ঘটে গেল। ঘণ্টাখানেক আগে কি সুন্দর সময় যাচ্ছিল, কিন্তু এখন শুধু বিষাদময় লাগছে। জীবন বয়ে চলা নদীর মতো, উত্থান পতন থাকবেই। নিজেকে ধরে রাখতে হবে শান্ত খরস্রোতা নদীর মতো। আমি এবার অনার্স নতুন 3য় বর্ষের ছাত্রী। যে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে সেটি মির্জা প্রেসিডেন্ট কলেজ। এই শহরে নাম করা একটি কলেজ, সেখানে লেখাপড়ার মান উচ্চমানের। অনেক দূরে থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। হাজারো শিক্ষার্থীর স্বপ্ন এই কলেজে পড়া। ভর্তির সময় কিছু শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয়, আবার কিছু শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যায়। অনেকে অপেক্ষা করে থাকে ও যদি একটা বছর পর আবার সেই কলেজে চান্স পাওয়া যায়, কিন্তু কখনো কারো ভাগ্যের দুয়ার খুলে, আবার কারোর ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যেতে হয়। পড়াশোনা শেষ করে হাজারো শিক্ষার্থীর কান্নায় বাঁধ ভেসে বিদায় নিতে হয় এই কলেজ থেকে। সবাই উচ্চ পর্যায়ের পদে আছে। এই কলেজকে অতি সম্মান করা হয় বলেই এই কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় সকল ক্ষেত্রে। জীবনের অনেক শিক্ষা সম্পর্কে বোঝানো হয়। শুধু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা তা নয়, কারিগরি ও জীবনের হাজারো বিষয় সম্পর্কে পাঠদান করানো হয়। বিনয়ী শ্রদ্ধার সাথে প্রতিটি ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। তাই সবারই বিশেষ পছন্দের জায়গা এটি। কিন্তু কিছু শিক্ষার্থীর এমন আছে যারা নাম কামানোর জন্যই কলেজে ভর্তি হয়। তাদের খারাপ কাজগুলো থাকে সবটাই লোকচক্ষুর আড়ালে। এই কলেজের সামনে আসা কোনো অন্যায়কে মেনে নেওয়া হয় না, কিন্তু বাহিরে ঝামেলা বাঁধালে সবাই মির্জা প্রেসিডেন্ট কলেজের নাম শুনেই সম্মানের সহিত হাত ছেড়ে দেয়। ঝামেলা করে না, এতটাই সম্মান এই কলেজের। কিন্তু আমার সাথে কি হলো? নিরপরাধ হয়ে এর কঠিন মূল্য দিতে হলো।
সবার বিদায় হয় আনন্দের, সম্মানের, খুশির, কিন্তু আমার বিদায় যে হলো এক কলঙ্কের, ব্যর্থতার, দুঃখের। যেখানে আনন্দের সহিত স্কলারশিপ নিয়ে বেরিয়ে আসার কথা ছিল, তার বদলে বহিষ্কারের তকমা নিয়ে বেরিয়ে আসতে হয়েছে। জীবন বড়ই অদ্ভুত, কার সাথে কি খেলা খেলে কেউ বুঝতে পারে না। ভাবতে ভাবতে সিএনজিটা মির্জা বাড়ির সামনে এসে থেমে গেল। সিএনজি চালককে তার প্রাপ্য ভাড়া দিয়ে বিদায় করে সকল ব্যাগপত্র, বই আর হাতে লাল কালির দাগের ডকুমেন্ট নিয়ে বেরিয়ে আছি। বিশাল আলিশান বাড়ি, বাড়ির দুই দিকে সারি সারি ফুলের গাছ, মাঝে সরু রাস্তা, আর তার সামনে বিশাল এক গেট। আমি সেই গেট উপরে দাঁড়িয়ে আছি, এক মনে বাড়ির দিকে তাকিয়ে ভাবছি যে তেমন একটা জিনিস যা পাহাড়কেও রাস্তাতে পরিণত করার ক্ষমতা রাখে। বাবার বলা কবিতাটা মনে পড়ে গেল। ছোটবেলায় খুব পড়ে শোনাতেন আমায়। বড়কে জানো, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সেই বড় হয় বড় গুণ যার। গুণেতে বড় হইলে বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। নিজেকে ছোট মনে করেই উপরে ওঠা যায়? সবার আগে তোমাকে বিনয়ী হতে হবে, সবার প্রতি শ্রদ্ধা ভাজন হতে হবে, তবেই জীবন তোমাকে মূল্য দেবে। তোমাকে হতে হবে ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, পরিশ্রমী আর সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশক। জীবনে যাই হও, যাই করো, কখনো হাল ছাড়বে না। জীবন তোমাকে হাজারো পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা নিবে এবং তোমাকে সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিলাম, কিন্তু জানা নেই এই দীর্ঘশ্বাস কতটুকু প্রভাব ফেলে সবার জীবনে। কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হওয়া উচিত নয়, কিন্তু মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কাঁদিয়ে শাসিয়ে হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন, কষ্ট দিয়েছেন, অতিরিক্ত অবহেলা করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন। যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত, তার বিশ্বাস ভেঙে দিয়েছেন। মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে, ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন। আপনি যত ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন, সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোনো অভিশাপ না দেয়, তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। রুহের হাই বলতে একটা কথা আছে, আমরা যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলি। প্রস্তুত থাকবেন সর্বদা। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। আবার জানেনই এই দীর্ঘশ্বাস না আবার এই মির্জা বাড়ির উপর পড়ে, কারণ বিনা অপরাধে আমির মির্জাই আমাকে বহিষ্কার করেছে, আর তার ইন্ধন ছিল স্বয়ং মাহিদ সাফওয়ান শেখ। জানেনই কি হবে এদের জীবনে। একটা ভুল মানুষকে সারা জীবন পোড়াতে সক্ষম। সৃষ্টিকর্তার কাছেই একটাই প্রার্থনা আমার জন্য কারোর জীবনে কোনো ক্ষতি না হোক, সবাই ভালো থাকুক, তাই চাই। ভাবতে ভাবতে গেট খুলে ভেতরে প্রবেশ করলাম। সকল ব্যাগপত্র নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দেখি ড্রয়িং রুমে কেউ নেই। বেশ ভালোই হলো, আমাকে এই মুহূর্তে কেউ দেখবে না। সব কিছু নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম। ফ্রেশ হয়ে বিকালের দিকে দোতলা থেকে নিচে নামলাম, যাতে কেউ বুঝতে না পারে আমি ফিরে এসেছি। ড্রয়িং রুমে সবাই বসে বেশ গল্পে মেতে আছে। উপর থেকে নিচে নামতে দেখে দাদিমা কুলসুম বেগম বলে উঠলেন, আরে আজ আমার বাড়িতে কে এসেছে? দেখো দেখো দেখো, তোমার মেয়ে সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? হ্যাঁ, এই সময় সদর দরজা দিয়ে প্রবেশ করছিলেন আমির মির্জা, তার সাথে তার মেজ ভাই আব্বাস মির্জা, যিনি পেশায় একজন জাজ। তারা সারা দিনের কাজ শেষ করে এসেছেন, ক্লান্ত অবস্থায় সোফায় বসলেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। আজ তো মনে হয় যেন আকাশের চাঁদ আমাদের বাড়িতে উকি দিচ্ছে। হাঁটু গেড়ে আমির মির্জার পায়ের কাছে বসে বললাম, তোমার মেয়ে বাবা, কেন করলে আমার সাথে বাবা? আমি তো নিরপরাধ, আমার স্বপ্নটা এইভাবে ভেঙে চুরমার করে দিলে। তুমি চিনতে না কেমন মেয়ে আমি? তোমার মেয়েকে তুমি একটুও ভালোবাসো না বাবা। তুমি খুব খারাপ বাবা। ছোট থেকে বলতাম না, ইউ আর মাই বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু তুমি এখন বেস্ট বাবা নও। তুমি জানো তোমার মেয়ের জীবনে লাল কালির দাগ তুমি নিজেই দিয়েছ। যাকে নিয়ে তুমি হাজারো স্বপ্ন বুড়েছিলে, তার ক্যারিয়ার তুমি শেষ করে দিয়েছ। তুমি দেখতে চাইতে না তোমার মেয়ে জীবনে অনেক বড় কিছু হোক, যাতে তুমি সবাইকে গর্ব করে বলতে পারো, আমার মেয়ে আমার গর্ব। কিন্তু কি করলে বাবা?
আমার যে খুব কষ্ট হচ্ছে, এই কথাগুলো যেন গলা থেকে বের হলো না, বলতেই পারলাম না। কোনো এক অজানা শক্তি গলা আটকে ধরে রেখেছে। যদি বলি তবে তুমি নিজেই অনুশোচনায় শেষ হয়ে যাবে বাবা। আই এম সো সরি বাবা, আমি বোধহয় তোমার গর্ব নই। মাথায় হাত বুলিয়ে আমির মির্জা বললেন, কি হয়েছে? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কই না তো বাবা, কিছু হয়নি। আমার না ছোট একটা ইচ্ছে আছে, তুমি কি পূরণ করে দিবে? আমার ছোট মায়ের সকল ইচ্ছা আমি পূরণ করে দিব। বল আমাকে। বাবা, আমার না খুব ইচ্ছে বিদেশে গিয়ে পড়ালেখা করার। আমি যাই বিদেশে। তুমি তো চাও তোমার মেয়ে তোমার মতো একদিন বড় একটা কিছু হোক, চাও না বলো? চাই তো। আমার মেয়ে মাথা উঁচু করে বাঁচুক। আমি তোকে সঠিক শিক্ষা দিয়েছি। আমার মেয়ে লাখে একটা মাত্র। আমার মেয়ে আমার সম্মান। এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে দিয়েছে, যার জন্য আমাকে আজ অবধি আমাকে কখনো নিচু হতে হয়নি। কত মেয়েকে দেখলাম বাবা মায়ের পরিবারের মুখে চুনকালি মাখিয়ে বেরিয়ে যায়। তাদের কতটা অসম্মান সহ্য করতে হয় আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তুই কখনো এরকম করিসনি, আর তুই কখনো কোনোদিন আমার নিচু করিস না। তাই বাবা, তুমি যা চাও তাই হবে। আমি তোমাদের কখনো অসম্মান হতে দিব না। তুই যখন চাইছিস তাহলে তাই কর, আমি তোর পাশে আছি। জানিস, যে সন্তান বাবা মাকে সেই সম্মানের উচ্চ পর্যায়ে নিয়ে যায়, আবার সেই সন্তানই বাবা মাকে সারা পৃথিবীর সামনে নিচু করায়। কতটা যন্ত্রণার, অসম্মানের জানিস? এমন বাবা মা এই পৃথিবীতে হাজারো আছে। জানি বাবা, এমন কিছু কখনোই হবে না, প্রমিস। আমার ভেতরে আর্তনাদ কেউ শুনতে পেল না। এদিকে মাহির সাফওয়ান শেখ তার ফ্ল্যাটের কলিং বেল বাজালেন। কলিং বেলের শব্দ শুনতে পেয়ে এক ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। কিছুক্ষণ পর এক ভদ্রলোক তার পেছনে হাজির হলেন। আঞ্জু বেগম মাহিদের মা, আর ভদ্রলোক হলেন মাহিদের বাবা রতন শেখ। তারা আজই গ্রাম থেকে এসেছেন। মাহিদ বলে উঠল, মা, তুমি? হ্যাঁ, আসলে তোর বাবা এখানে তার ব্যবসা চালু করতে চান, তাই এত তাড়াতাড়ি তোকে না জানিয়ে আসা আর কি। হ্যাঁ, আমি এখানে একটা অফিসের ভালো পজিশন পেয়েছি, তাই ভাবছি এখান থেকে কাজটা করি। আর তোর এত বড় ফ্ল্যাটে একা একা থাকা লাগবে না। কথাগুলো বলতে বলতে মাহিদ ভিতরে প্রবেশ করলো। হ্যাঁ, ভালো করেছো। একা থাকা যে দুর্বিষহ তা এবার গুছবে। মাহিদ ডাইনিং রুমে গিয়ে এক গ্লাস পানি খেলো। ঠিক তখনই তার মা বললেন, এক কাজ কর বাবা, তুই বিয়ে করে নে। তোর বাবা ছেলে কাজে যাবি, আর আমি একা একা থাকবো। আমার তো একটা সঙ্গী দরকার। কি যে বলো না মা, এখন ওসব ভাবতে ইচ্ছা করছে না। মাহিদকে খোশ মেজাজে দেখে ওর বাবা বলল। কিরে, কলেজে কিছু হয়েছে নাকি? মাহিদ কিছু একটা ভেবে পুরো কাহিনীটা বলল না। মাহিদ বলল, একটা মেয়েকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, আর কিছু না। বলে নিজের রুমে পা বাড়ালো। অন্যদিকে মেহেক ছাদে মন খারাপ অবস্থায় হাতে গিটার নিয়ে বসে আছে। টুংটাং সুর তুলছে। হালকা মৃদু বাতাসের সাথে তালে তালে মিলিয়ে গাইতে লাগলো। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেয়ে ডাক করো না, মন চায় তোমায় আজই রাতে, শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেয়ে ডাক করো না, মন চায় তোমায় আজই রাতে, বৃষ্টি তো থেমেছে অনেক আগে। বাকি গানটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। পুরো রাতটা মেহেকের বিভীষিকাময় কাটল। অন্যদিকে মাহিদ এক দীর্ঘ শান্তির ঘুম ঘুমাতে লাগলো। সকাল 9টায় তার ফ্লাইট। ভরাকান্ত মন নিয়ে ভোর থেকে সব কিছু গোছগাছ করে নিচ্ছে, কারণ আজ তাকে সকল প্রিয়জনকে ছেড়ে অনেক দূর দেশে যেতে হবে। এক প্রকার মন খারাপ নিয়েই সেখানে বসে পড়ল। আর ভাবছে বিদেশে গেলে পরিবার ছাড়া থাকতে হবে, অসুস্থ হলে নিজেই নিজের সেবা করতে হবে, কাউকে পাশে পাবে না, আর বায়না ধরে মায়ের হাতে খাবার খেতে পারবে না, দাদি মায়ের পিছন পিছন ছুটে বেড়াতে পারবে না। বড্ড বেশি কষ্ট হচ্ছে আপনজনদের ছেড়ে দূরে চলে যেতে হবে। পরিবারের ছেড়ে বাইরে থাকাটা যে কতটা কষ্টের তা শুধু তারাই জানে।
তাদের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ থাকে না। না বিদেশে মায়ের ভালোবাসা পাওয়া যায়, না ভাই বোনের ভালোবাসা, না পরিবারের ভালোবাসা। দুঃখ কষ্টের কথা দেশের মানুষগুলো কখনো বুঝবে না। বিদেশে শুধু দুঃখ কষ্ট নিয়ে একা একা বাঁচতে হয়। পরিবার আপনজনদের ছেড়ে বিদেশে পাড়ি জমানো কত কষ্টের শুধু সেই বোঝে। মেহেকের ভাবনায় ছেদ ঘুটিয়ে কেউ একজন বলে উঠল, কিরে আপু, তুই সত্যি চলে যাবি আমাদের ছেড়ে? আর আসবি না? আমাদেরকে ভুলে যাবি না তো? পাশ ফিরে তাকাতেই দেখতে পায় ওর মেজো চাচা আব্বাস মির্জার একমাত্র ছেলে অয়নকে। অয়ন ক্লাস 10-এ পড়ে। অয়ন আবার বলে উঠল, তুই আমাদের ভুলে যাবি না তো আপু? বলেই কেঁদে দিল। ঠিক তখনই হুট করে একটি মেয়ে ছুটে এসে মেহেককে জড়িয়ে ধরল। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমাদের ছেড়ে যেও না, আমাদের ছেড়ে যেও না প্লিজ আপি। এখানে থাকলে তো তুমি রোজ বিকেলে আমাদের সাথে খেলা করো, তুমি চলে গেলে আমরা কিভাবে থাকবো? তুমি কি আমাদের একটুও ভালোবাসো না? ভাইয়া, আমি তোমার কেউ নই। মেহেক মেয়েটিকে জড়িয়ে ধরল। মেয়েটি ছিল তার ছোট চাচা আজাদ মির্জার একমাত্র মেয়ে আরুষি। আজাদ মির্জা পেশায় একজন ডাক্তার। আরুষি ক্লাস 8-এ পড়ে। আরুষিকে জড়িয়ে ধরতে দেখে অয়নও ছুটে গিয়ে জড়িয়ে ধরল। আজ যেন দুই ভাই বোনের কান্নার বাঁধ ভেঙে গেছে। দুই ভাই বোন মেহেককে ছাড়া থাকতে পারে না। দুজনকে একসাথে আলিঙ্গন করে নিল। দুই ভাই বোন মুখ ফুলিয়ে বলতে লাগলো, তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না, কোথাও না। তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না, কোথাও না। চিন্তা করিস না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আজ তোদের তাই করতে হবে। তোরা যদি চাস আমি তোদের কাছেই সবসময় থাকি, তাহলে আজ আমাকে যেতে দে, আমি ঠিক ফিরে আসব। সময়কে আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু সময় আমাদের অনেক কিছুই দেখিয়ে যায়। শুধু সঠিক সময়ের অপেক্ষা, ব্যাস। একটা কথা সব সময় মনে রাখবি, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি ঠিক ফিরে আসব, সবাইকে তার প্রাপ্য পাওনা বুঝিয়ে দিতে। মেহেক রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল তার অজানা গন্তব্যে। ফ্লাইটে বসে আছে মেহেক। বিমানে জানালায় মাথা হেলিয়ে নিজের জন্মভূমির কথা ভাবছে। যেটা চাইনি সেটাই কেন বারবার হয় আমার সাথে। আজ মেহেক তার স্বপ্নের জন্মভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হচ্ছে। কয়েক মাস পর কলেজ থেকে মেহেক চলে যাওয়ার পর আর তার খোঁজ কেউ পায়নি। পুরো কলেজ যেন এক অদ্ভুত শান্ত পরিবেশে বিরাজ করছে। অফিস রুমে এটাই ভাবছে মাহিদ সাফওয়ান শেখ। তার মনে হতে লাগলো, তিনি কি সেই দিনের কাজটা ঠিক করেছেন? মেয়েটি তো অনেক ভালো কলেজে, অনেক ভালো লেখাপড়াও। এই কলেজ থেকে এইচএসসিতে সবার প্রথম স্থান অধিকার করেছিল। অকালে ঝরে পড়ল এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। না জানি এই কলেজে থাকলে কত ভালো রেজাল্ট করতো। এক অনুশোচনা হলো। সেই সময় হুট করে হন্তদন্ত হয়ে প্রিন্সিপাল স্যার মাহিদ স্যারের কাছে আসলেন। মাহিদ স্যার অবাক হলেন। মাহিদ স্যার জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার, আপনি এভাবে ছুটে আসলেন যে? প্রিন্সিপাল স্যার একটা পেপার সামনে এগিয়ে দিয়ে বললেন, এই মেয়ের অভিযোগ নিয়ে এসেছিলে? মাহিদ স্যার। হ্যাঁ, এই মেয়েটা পড়াশোনা ভালো হলেও তেমন সুবিধার নয়। প্রিন্সিপাল স্যারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি ভাবতেই পারেননি তিনি আসলে কি করেছেন। তার স্বপ্ন তিনি নিজেই ভেঙে দিয়েছেন। তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন। হঠাৎ ধরে ফেলে মাহিদ। স্যার কি হয়েছে, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। ওনার অস্থির লাগছে, এই জন্য ও চলে গেছে আমাদের ছেড়ে। এই জন্য আমাদের সাথে আর কথা বলেনি। এতটা অভিমান করেছে ও আমার উপর। স্যার কি হয়েছে? কিছু হয়নি, আমি ঠিক আছি। ছাড়ো আমাকে, আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। বলতে বলতে বেরিয়ে গেলেন। মাহিদ স্যার ও অন্যান্য স্যারও আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন, কিন্তু বুঝতে পারলেন না আসলে এর ভিতরে রহস্য কী। প্রিন্সিপাল স্যার কিছু কাগজপত্র ঘাটাঘাটি করতে গিয়ে এই পেপার পেলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন তার মেয়ে মেহেক মির্জার নামেই তিনি লাল স্টাম্প দিয়েছেন। তখন তার হাত কাঁপছিল। তিনি যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছিলেন তা তিনি নিজেই ভেঙে দিয়েছেন। তখনই হন্তদন্ত হয়ে ছুটে এলেন। মাহিদ স্যার বুঝতে পারলেন না তার কেন অনুশোচনা হচ্ছে। তিনি সেই দিন ক্লাস না নিয়ে ফিরে আসলেন বাড়িতে। দেখলেন তার বাবা মা তার বিয়ে নিয়ে কথা বলছে। বিরক্ত প্রকাশ করে নিজের রুমে চলে গেলেন। তারও একই রকম অস্থির লাগছে।
পুরো দিন কোনো রকম কাটিয়ে উঠতে পারে ও রাতে শোবার সময় একই বিষয় খালি বিরক্ত করে যাচ্ছে। যদি একটি বার ক্ষমা চাওয়া যেত। সত্যি কি মেয়েটা তাহলে নিরাপরাধ ছিল? খালি অনুশোচনা হচ্ছে। তিনি এই কাজ ঠিক করেননি। কিছু মেয়ে খারাপ তাই বলে তো সবাই নয়। মাহেশের হাজারো খোঁজ করেও কোনো হদিশ মেলাতে পারেনি মেহেকের। 5 বছর পর ডিপার্টমেন্টের হেড প্রফেসর হওয়া মাহেশ কাছে অভিশপ্ত লাগছে, কারণ তিনি একদিন একটা মেয়েকে এই কলেজ থেকে বহিষ্কার করতে বাধ্য করেছিলেন। নিজের মনের অভিব্যক্তি প্রকাশ না করে স্বাভাবিক থাকতেন, কিন্তু ভিতরে ভিতরে সেদিন থেকে তাকে অনুশোচনা ঘিরে ফেলল। তার সাথে খারাপও করতে নেই, যার রব ছাড়া বলার কেউ নেই। সেদিনের অসহায় দৃষ্টি আজও অপরাধ বোধে ফেলেছে বারংবার। ছোট্ট বিষয়ে এত বড় শাস্তি দেওয়া কারোরই ঠিক হয়নি। প্রিন্সিপাল স্যারও অনুতপ্ত, কিন্তু সময় ফুরিয়ে গেলে কিছু করার থাকে না। আজ বহুদিন হয়ে গেল এই অজানা কথাগুলো মনের ভিতর লুকিয়ে রেখেছেন। এই কয় বছরে মেহেকের সকল সহপাঠীদের থেকে জানতে পারলেন মেহেক অতি নম্র ভদ্র স্বভাবের মেয়ে, শুধু পড়াশোনায় আর নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকত। জীবনে কখনো খারাপ কাজ করেনি, ছেলেদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতো। তার পরিবার তাকে নিয়ে খুব গর্ব করে। মেহেকের মতো মেয়ে হয় না, খুব ভালো মেয়ে, কোমল স্বভাবের মেয়ে। কেন জানি মনে হলো সেদিনের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। সবটা বোঝার আগেই হয়ে গেছে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে তো ও নির্দোষ। এই সব কিছু আনমনে হয়ে ভাবছিল মাহির স্যার। আজ মাহিদ সাফওয়ান শেখ এর আকদ। তার বাবা মা ও শ্বশুরমশাই এক প্রকার বেশ তাড়াহুড়ো করেই বিয়ে দিলেন, কারণ বিয়ের কনে 2 ঘন্টার বেশি থাকতে পারবে না। তার অনেক কাজ আছে, সকল কাজ ফেলে এসেছে, তাই সবার বাধ্য হয়ে তাড়াহুড়ো করেই আকদ সারতে হলো। নিজের রুমে মাথায় হাত দিয়ে ভাবছে মাহিদ। কেমন মেয়েকে সে বিয়ে করেছে। মাত্র 2 ঘন্টা বিয়ে সেরেই বিদেশে পাড়ি জমিয়েছে। বেচারা হবু বউয়ের সাথে কথা তো দূরের কথা, একটু দেখতে অবধি পারল না। সবাই তাকে বলল তার বউ নাকি এক অপরূপ সুন্দরী। মনে মনে মুচকি হাসলো। একটা প্রশ্ন বারবার মনে যাচ্ছে, কেন তার হবু বউ তার সাথে একবারও দেখা করলো না? দেখা না করলেও একটা ফোন তো নিশ্চয় করতে পারতো তাহলে। নাকি সে ভীষণ ব্যস্ত? সকল ভাবনার ছেদ ঘটিয়ে ফোন বেজে উঠল। কলটি কলেজ থেকে এসেছে। তাকে জানানো হলো 1 সপ্তাহ পর মির্জা প্রেসিডেন্ট কলেজে বিশাল অনুষ্ঠান হবে, আর সেখানে অনেক জ্ঞানীগুণী মানুষজনেরা আসবে। তাই মাহির স্যারকে সকল কিছু খুব সাবধানে সামলাতে হবে। অনেকে তো বিদেশ থেকেও আসবে, তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা যাবে না। প্রিন্সিপাল স্যার ঘন্টা খানেকের মধ্যেই তাকে অফিসে দেখা করতে বলেছে। মাহির স্যার প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার হেসে বললেন, আরে তুমি এখন দাঁড়িয়ে আছো কেন, বসো। মাহিদ স্যার, না স্যার, আসলে তোমাকে না বসতে বললাম? তোমার মুখ দেখে মনে হচ্ছে বিয়ের রেশ এখনো কাটেনি। তা হবু বউয়ের সাথে দেখা করতে পারলে? না স্যার, তার কি আর সময় আছে? অতি ব্যস্ত একজন মানুষ। হ্যাঁ, তা খুব ব্যস্ত মানুষ বটে। তোমাকে তো জানানো হয়েছে 1 সপ্তাহ পর আমাদের কলেজে এক বিশাল অনুষ্ঠান হবে। বিদেশে অনেক জ্ঞানীগুণী মানুষরা আসবে, তাদের জন্য কোনো ত্রুটি না হয় সেদিকে খেয়াল রেখো। হ্যাঁ স্যার, অবশ্যই। তখনই কথার ফাঁকে প্রিন্সিপাল স্যারের ফোনে বেজে উঠল। প্রিন্সিপাল স্যারের কাছে তার ওয়াইফ আনোয়ারা বেগম ফোন দিয়েছেন। প্রিন্সিপাল স্যার, হ্যালো। তোর মেয়ে তো ফোন ধরে না, খালি খালি বারবার বন্ধ আসছে। তোমার মেয়ের এত অভিমান যে আমাদের ছেড়ে চলে গেছে, মনে হয় না শীঘ্রই আসবে ও। কেন ফোন বন্ধ আসছে? সেটাই তো জানি না, ও খুব জেদি। একবার যখন বলেছে থাকবে না মানে থাকবে না। রাখো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও তো প্রায় এমন করে, কারোর সাথে কথা বলে না। কেউ ফোন দিয়ে বিরক্ত করবে সেটা তার পছন্দ নয়, তাই হয়তো বা ফোন বন্ধ আসছে। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে বলে কেটে দিল। স্যারকে? কে আবার? তার যে ভীষণ কাজ, আমাদের উপরে এত অভিমান, কয়েক মুহূর্ত থেকে চলে গেল। ভালো করে দেখতে অবধি পারলাম না। এতগুলো বছর আমাদের উপরে অভিমান করে রেখেছে। এত কিসের অভিমান তার? আমার বিশ্বাস ওর অভিমান একদিন ঠিকই ভাঙবে। দেখবে সেদিনও ঠিক ফিরে আসবে। বিদেশ থেকে নাম করা এক প্রফেসররা
আর বিজ্ঞানী আসবে। সব কিছুর খেয়াল রেখো। তুমি আমার সব থেকে বেশি বিশ্বস্ত, আমার ছেলের মতো। আমি সব কিছুর থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। সবটা সামলে নিও, কেমন? আচ্ছা স্যার, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসছে।